হিমাচল প্রদেশের অন্তর্গত কিন্নর ও স্পিতি উপত্যকার সবথেকে সুন্দর এবং সবথেকে ছোট একটা গ্রামের নাম হচ্ছে টাবো। টাবো গ্রামের বিশেষত্ব হচ্ছে 1000 বছর পুরনো টাবো মনাস্ট্রি। তো বন্ধুরা, এই মনাস্ট্রি সম্বন্ধে আজকে অনেক ইনফরমেশন জানবো এবং এই মনাস্ট্রিতে পৌঁছানো অবধি আমাদের কত বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বিকজ এটা যাওয়ার সময় আমরা ল্যান্ডস্লাইডে ফেসেছিলাম, তারও কিছু কিছু ফুটেজ আছে আমার কাছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। যারা যারা এখনো অবধি স্পিতি ভ্যালির সম্পূর্ণ ব্লগগুলো দেখোনি, এর আগের এপিসোডগুলো, তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ আগের এপিসোডগুলো দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে স্পিতি ভ্যালি আমরা কিভাবে ট্যুরটা প্ল্যান করেছিলাম, কোন কোন লোকেশনে আমরা কিভাবে পৌঁছালাম। স্পিতি ভ্যালি ট্যুর গাইডের ভিডিওটাতে যেহেতু ওটা অনেক বড় একটা লং ভিডিও হয়ে গেছিলো, তার জন্য আমি সম্পূর্ণ ইনফরমেশন শেয়ার করতে পারিনি। তো আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে নেক্সট এপিসোডে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা টাবো কিভাবে পৌঁছালাম। তো বন্ধুরা, আমরা যখন চিৎকুল থেকে বেরোলাম তখন অলরেডি ওয়েদারের অবস্থা খুব খারাপ ছিল, আর যেহেতু সেটা অগাস্ট মাস ছিল, মানে একদম মনসুন টাইম আমরা গেছিলাম, তো অবভিয়াসলি ওয়েদার খারাপ হওয়াটা স্বাভাবিক। তো ওই টাইমে এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমাদের আসতে খুব প্রবলেম হচ্ছিল টাবো অবধি। রাস্তাঘাটে ভীষণ বাজে কন্ডিশন ছিল, আর এমনিও স্পিতি ভ্যালির রাস্তার কন্ডিশন খুবই মানে ভয়ঙ্কর। আমাদের যেহেতু ড্রাইভার দাদা খুব এক্সপিরিয়েন্স ছিল আর খুব ভালোভাবে গাড়ি চালাচ্ছিল, তো আমাদের সেরকম একটা প্রবলেম হয়নি। বাট আমাদের চিৎকুল ক্রস করার পর যখন টাবো পৌঁছানোর কথা, আমরা তখন টাবো পৌঁছাতে পারিনি, কারণ আমরা রাস্তার এমন একটা জায়গায় ফেসে গেছিলাম যেখানে দুদিকে ল্যান্ডস্লাইড হয়েছিল, মাঝখানে 3টে গাড়ি আটকে গেছিল। সেই 3টে গাড়ির মধ্যে আমাদের গাড়ি একটা ছিল, আরও দুটো অন্য ফ্যামিলির গাড়ি ছিল। মানে ওই দিনটা আমি কখনো ভুলতে পারবো না, এতটাই ভয়ঙ্কর একটা রাত ছিল। আমরা জানতামও না যে আমরা আদৌ বেঁচে ফিরবো কিনা। ওখানে কিছু আর্মি অফিসার্সরা ছিল আর কিছু জেসিবির যারা রাস্তাঘাট মেরামতির কাজ করে তাদের কিছু কনস্ট্রাকশনের লোকেরা ছিল। তারা আমাদেরকে অনেক হেল্প করেছে ওই রাত্রে, আর তারা আমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছিল যে পাশেই গ্রাম, আপনারা গ্রামে চলে যান, কেননা এখানে যখন তখন ল্যান্ডস্লাইড হবে, আর গাড়িটাও যদি ভেঙে পড়ে যায় তাহলে আপনাদের তো ক্ষতি হবেই, তার সঙ্গে সঙ্গে মানে কোনো হদিস থাকবে না অ্যাকচুয়ালি। কিন্তু আমাদের ড্রাইভার দাদা এগ্রি করছিল না যাওয়ার জন্য, কারণ উনিও ওই রকম কখনো মুহূর্তর সম্মুখীন হয়নি আর আমরাও হইনি। তো আমাদেরও গাড়িতে অনেক জিনিসপত্র ছিল, তো আমরা ভাবছিলাম যে যাই হোক আমরা গাড়ির বাইরে থাকি, মানে যেরকমই কন্ডিশন হোক অ্যাটলিস্ট যাতে আমরা আশেপাশে কোথাও ছুটে চলে যেতে পারি। তো তার জন্য আমরা গাড়িতেই থাকলাম। আর ওই রাতটা মানে ওখানকার যে জেসিবির কনস্ট্রাকশনে যারা কাজ করছিল তারাই খাবার দাবার বানিয়ে আমাদেরকে দিয়েছিল, মানে ওরা যেটা খাচ্ছিল ওরাই আমাদেরকে ওটাই দিয়েছিল। ওই রাত্রে কোনোভাবে কাটানোর পর আমরা জাস্ট পুরো রাতটা মানে হয় না সেই দিল থামকে ব্যাঠিয়ে ওরকম কন্ডিশন হয়ে গেছিলো। বাট কোনো রকমে কাটিয়ে সকালবেলা ওরা জেসিবির থেকে লোক আসলো, কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো আমাদের টাবো যখন পৌঁছানোর কথা তার থেকে প্রায় 6 ঘন্টা আমরা লেট ছিলাম, কারণ আমাদের হাফ বেলা অবধি রাস্তাতেই কেটেছে, মানে 12টা 1টা অবধি আমরা অলমোস্ট রাস্তাতেই ছিলাম। আর ওখানে পুরো রোডটাই মানে আমরা একটু করে এগোচ্ছি দেখছি আবার ল্যান্ডস্লাইড, আবার একটু করে এগোচ্ছি দেখছি ল্যান্ডস্লাইড, আর ওখানে লোক কন্টিনিউ কাজ করে যাচ্ছে। একদম র ব্যাপারটা আছে, মানে যেটা আমি হিমাচলেও আগে কখনো দেখিনি। আমি তো হিমাচলেও এসেছি, অনেকবার ঘুরেছি, কিন্তু টাবো কাজা এগুলোর র ব্যাপারটা ভীষণ ভীষণ সুন্দর। মানে এটা চোখে না দেখলে ক্যামেরায় এটা ধরে না, ক্যামেরায় এটা পসিবল না দেখানো, এটা চোখে দেখার মজাই আলাদা। আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে কি অপূর্ব দৃশ্য। আর আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, অলমোস্ট ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, সব কিছুরই চার্জ শেষ। এবার দেখা যায় গাড়িতে আপাতত চার্জ দিচ্ছি, এবার কোথাও গিয়ে পৌঁছে তারপরেই চার্জারটা দিতে পারবো, তার আগে আমি আর একটুও শ্যুট করতে পারবো না। তো এটাই ফাইনাল শ্যুট, তো লেটস সি, দেখা যাক কি হয়। সারা রাত ওইভাবে ল্যান্ডস্লাইডে ফেসে থাকার পর যখন সকাল হলো আমরা যেন অক্সিজেন পেলাম অ্যাকচুয়ালি।
তারপর ওখানকার আশেপাশের গ্রামগুলো আমরা ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে, কারণ আমাদেরকে বলাই হয়েছিল যে মিনিমাম 5 to 6 আওয়ার্স টাইম লাগবে ওই সম্পূর্ণ রাস্তাটাকে ক্লিয়ার করতে। তো আপনারা চাইলে আশেপাশের জায়গাগুলো দেখে নিন, কোথাও যদি কোনো খাবার ব্যবস্থা আপনারা করতে পারেন আপনারা একটু খাওয়া দাওয়া করে নিন, কারণ ওরাও দেখে বুঝতে পারছিল যে আমরা একদিন সম্পূর্ণ রাস্তায় ছিলাম, তো অবস্থা খুবই খারাপ ছিল, তো আমাদের একটা ফ্রেশ হওয়ার জায়গাও দরকার ছিল। তো সেই টাইমে আমরা আশেপাশে যখন ঘুরছিলাম একটা দোকান আমাদের চোখে পড়লো, দোকানটা অলমোস্ট হাফ পোর্শন ভেঙে গেছে ল্যান্ডস্লাইডে। আর তারপরে আমরা যখন ভেতরে গেলাম, ভেতরে গিয়ে জানতে পারলাম যে বিগত 8 থেকে 9 বছরের মধ্যে এইরকম ল্যান্ডস্লাইড এর আগে কখনো হয়নি, এই বছরই ফার্স্ট। তো দেখে মানে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগলো, কিন্তু যাই হোক একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। ওরাও ওখানে আমাদেরকে বলছিল যে এই মনসুনের টাইমটা অ্যাভয়েড করাটাই ভালো, মানে লোকালস যারা ছিল, লোকাল সিটিজেনরা, তারা আমাদেরকে এটাই সাজেস্ট করলো যে নেক্সট টাইম কখনো আসলে আপনারা মনসুনটাকে অ্যাভয়েড করবেন, করে নেক্সট মানে অন্য কোনো টাইমে আসুন, কিন্তু মনসুন আর উইন্টারটাকে চাইলে অ্যাভয়েড করাটাই সব থেকে বেটার। তো তারপরে লোকাল লাইফটাকে কিছুটা এনজয় করলাম, করে আবার আমরা শুরু করে দিলাম আমাদের জার্নি টু টাবো। তবে একটা জিনিস না বললেই নয়, এই পাহাড়ি মানুষের যে আন্তরিকতা আমরা পেয়েছি ওখানে গিয়ে, সত্যি সেটা অবিশ্বাস্য। কারণ জেসিপির যে কনস্ট্রাকশনের লোকেরা কাজ করছিল, ওদের এত সুন্দর ব্যবহার, ওদের এত সুন্দর পরিষেবা, তো আমি সত্যি ওদেরকে স্যালুট জানাচ্ছি যে কত মানুষের জীবন ওরা বাঁচাচ্ছে এভরিডে। তো তোমাদের মধ্যে যারাই ধরো স্পিতি ভ্যালি ঘুরতে যাওয়ার প্ল্যান করছো তাদেরকে তো ফার্স্ট অফ অল আমি বলবো মনসুনটাকে অ্যাভয়েড করো। আর যদি মনে হয় যে না মনসুনেই আমরা যাব, তাহলে বলবো যে কিছু ইনফরমেশন গ্যাদার করে, কিছু এরকম টুকটাক ব্লগস দেখে তারপরেই যাও, তাহলে তোমরা কিছুটা ইনফরমেশন পেয়ে যাবে যে কোন লোকেশনে কোন টাইমে পৌঁছতে হবে, কোন কোন ইনফরমেশন একটু নিজেদের কাছে রাখা দরকার। যেমন এই জেসিবি কনস্ট্রাকশনের নাম্বারস, এই সমস্ত জিনিসগুলো নিজেদের কাছে যদি থাকে না, তাতে অনেক হেল্প হয়। যেমন আমাদের কাছে ছিল না, কিন্তু আমাদের ড্রাইভার দাদার কাছে ছিল, যেহেতু উনি ওখানে রেগুলার বেসিসে যায়, তার জন্যই আমরা এত তাড়াতাড়ি পরিষেবাটা পেয়েছি। এছাড়া ওখানে কিছু লোকালস লোকেদের যদি হোমস্টের নাম্বার তোমরা আগে থেকে সংগ্রহ করে যেতে পারো, সেটাও তোমাদের জন্য অনেক বেটার হবে। কারণ গিয়ে না ওই খোঁজাখুঁজি করার থেকে বেটার যে আগের থেকে প্রি বুক করে তোমরা যাও, যাতে ওখানে গিয়ে তোমাদের কোনো মানে প্রবলেম না হয়, হ্যাজেল ফ্রি ভাবে তোমরা ঘুরতে পারো। ইভেন ওই দিন আমাদের সিচুয়েশন এতটাই খারাপ ছিল যে আমাদের সবার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছিলো, ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো। তো অনেক ল্যান্ডস্লাইড এরকম রাস্তায় এসছিল যেগুলো আমরা ফুটেজ তুলতে পারিনি, কিন্তু চোখের সামনে কি যে অসম্ভব সুন্দর দৃশ্য বন্ধুরা, আমি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না যে মানে ওখানে ঘুরতে যাওয়াটা লিটারেলি ওয়ার্থ ইট। কারণ এত সুন্দর ভিউ তোমরা আর কোথাও পাবে না। আমি তো বলবো মানে আমার লাদাখ নিয়ে অনেক ক্রেজ ছিল এর আগে যে লাদাখ যাব, লাদাখ ঘুরবো, এত সুন্দর জায়গা, কিন্তু স্পিতি ভ্যালি দেখার পর, স্পিতি ভ্যালির এই ব্যাপারটা দেখার পর লিটারেলি আমার আর লাদাখের প্রতি কোনো ক্রেজ নেই। আমি এত সুন্দর দৃশ্য দেখে এসেছি, এখনো অবধি চোখের সামনে লিটারেলি ভাসে ছবিগুলো। তো ভবিষ্যতেও আমার ইচ্ছা আছে যে প্রত্যেকটা গ্রামে, মানে স্পিতি ভ্যালি যাওয়ার পথে যতগুলো গ্রাম পড়বে প্রত্যেকটা জায়গায় মিনিমাম 1 থেকে 2 দিন করে গিয়ে থাকবো, থেকে ভালো করে জায়গাগুলোকে এক্সপ্লোর করব। কারণ এইবার গিয়ে না আমার ঠিক মন ভরেনি, মানে এতটাই সুন্দর জায়গাটা। সমস্ত বাধা অতিক্রম করে ফাইনালি আমরা পৌঁছে গেছি টাবো মনেস্ট্রিতে। 996 সালে প্রতিষ্ঠিত এই মনেস্ট্রি 1000 বছর পুরনো। এই মনেস্ট্রির আর্কিটেকচারে তিব্বতীয় ও গ্রিক সভ্যতার অনেক ছোঁয়া পাওয়া যায়। এটা হচ্ছে টাবোর অরিজিনাল মানে ওল্ড মনেস্ট্রি। এই মনেস্ট্রিটার ভেতরে যতই আমরা প্রবেশ করলাম ততটাই অভিভূত হয়ে গেলাম দেখার পর, কারণ এখানে না এই স্থাপত্যগুলো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো মাটির তৈরি, আর এইরকম 23টা স্থাপত্য আছে। আর খুব ভালোভাবে যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে পিরামিডের ঠিক মাথাটা কেটে দিলে ঠিক যেমন আকার ধারণ করে সেরকমই আকৃতির কিছু কিছু স্থাপত্য ওখানে আমরা দেখতে পেলাম। তার থেকেই অনুমান করা হয় যে গ্রিক সভ্যতার কিছু আর্কিটেকচার এখানে করা হয়েছে। আজ থেকে প্রায় 1000 বছর আগে কাশ্মীরের কিছু শিল্পীরা এখানে ভেষজ উপাদান দিয়ে এই মনেস্ট্রির অনেক জিনিস রং করেছিলেন, যেমন কিছু বুদ্ধ মূর্তি, কিছু পুরনো আর্কিটেকচার।
এই রংটা এমনভাবেই করা হয়েছিল আর এমন জিনিসই ওতে ইউজ করা হয়েছিল যে আজও অবধি সেটা অ্যাজ ইট ইজ সেম আছে। মনেস্ট্রির এই সমস্ত বিশেষত্বের কারণেই ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দেওয়া হয়েছে টাবো মনেস্ট্রিকে। এই মনেস্ট্রির একদম ভেতরে যেখানে বুদ্ধ মূর্তিটা রাখা আছে সেখানে মোবাইল ফোন, ক্যামেরা মানে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইসেস অ্যালাউ নেই, কারণ বুদ্ধদেবের সারা জীবনের অনেক কিছু ওখানে চিত্রকলায় প্রকাশিত করা হয়েছে ভেষজ উপাদান দিয়ে, যেটা ওরা চায় না যে বাইরের সাধারণ মানুষের কাছে বা সোশ্যাল মিডিয়াতে ওটা ছড়িয়ে যাক। দেখতেই পাচ্ছ ওয়েদারের কি অবস্থা, আমরা খুব বাজে রকম ফেসেছিলাম, তো ফাইনালি আমরা টাবো মনেস্ট্রিতে পৌঁছেছি। অপূর্ব ভিউ। এই মনেস্ট্রির সাথেই লাগোয়া আছে টাবো গেস্ট হাউস। তোমরা চাইলে এই টাবো মনেস্ট্রির গেস্ট হাউসেও গিয়ে থাকতে পারো, বাট ওখানকার যে চার্জেসটা সেটা আমার জানা নেই, তার জন্য আমি ভিডিওতে দিতে পারলাম না। বাট এছাড়াও তোমরা চাইলে এই টাবো গ্রামে অনেক এরকম ছোট ছোট গেস্ট হাউস পেয়ে যাবে থাকার জন্য, যেটা শুধুমাত্র ট্যুরিস্টদের জন্যই করা হয়েছে। কারণ এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে স্পিতি ভ্যালির সম্বন্ধে মানুষের মধ্যে এত ক্রেজ সৃষ্টি হয়েছে, যারা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসে, মানে ট্যুর লাভার যারা আছে, ট্রাভেল লাভার যারা আছে, তারা বেসিক্যালি এই স্পিতি ভ্যালিটাকে এক্সপ্লোর করতে ভীষণ ভালোবাসছে। তারা হিউজ পরিমাণে এখানে আসছে রেগুলার বেসিসে। তার জন্যই আজকাল ওখানকার গভর্নমেন্টের তরফ থেকেও এবং লোকাল সিটিজেনদের তরফ থেকেও এই বিষয়ের উপর খুব বেশি পরিমাণে নজর দেওয়া হচ্ছে যে যাতে ট্যুরিস্টরা আসলে কোনো রকমের প্রবলেম ফেস না করে। তো প্রপার গেস্ট হাউস বা প্রপার যে বেসিক জিনিসপত্রগুলো সেগুলো ওখানকার গ্রামগুলোতে অ্যাভেলেবল আছে। ভিডিওতে তোমরা যে স্তূপাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শান্তি স্তূপা। এই স্তূপাটার অনেক ভিডিওস তোমরা সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবে। যতটা মানে তোমরা ফটোতে বা ভিডিওতে দেখতে পাচ্ছ, চোখের সামনে দেখলে অভিভূত হয়ে যাবে, এতটাই সুন্দর। কেননা এত অসম্ভব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর প্রকৃতি এত সুন্দরভাবে এটাকে সাজিয়েছে, মানে চতুর্দিকটা ওরকম বড় বড় পাহাড় দিয়ে ঘেরা, তার মধ্যেখানে ওরকম একটা শান্তি স্তূপা, মানে দেখতে এতটাই সুন্দর, মানে লিটারেলি অবিশ্বাস্য একটা চিত্র। ওল্ড মনেস্ট্রি আর নিউ মনেস্ট্রি, মানে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউ মনেস্ট্রি, যেটা পরবর্তীকালে তৈরি করা হয়েছে। এই দুটো মনেস্ট্রিকে কম্পেয়ার করলে তোমরা বুঝতে পারবে যে সভ্যতা কিভাবে ডেভেলপ হয়েছে। মানে ওই 1000 বছর আগে মাটি দিয়ে তৈরি করা জিনিসপত্র আর ঠিক 1000 বছর পর এখন যে নতুনভাবে তৈরি করা জিনিসপত্রের মধ্যে কতটা তফাৎ। কিন্তু বলে না ওল্ড ইজ গোল্ড, লিটারেলি পুরনো যে মনেস্ট্রিটা দেখলে না গায়ে কাটা দেবে। ওই আর্কিটেকচার আর ওই টাইমে এমন এমন জিনিস ওখানে ইউজ করা হয়েছে যে আজ 1000 বছর পরেও ওই জিনিসটা অ্যাজ ইট ইজ সেম আছে। তো বলতেই হবে যে আগেরকার দিনের মানুষরা সত্যিই অনেক ট্যালেন্টেড ছিল, কাজ করার অভিজ্ঞতা সেটাও অনেক, তারা এক্সপিরিয়েন্স ছিল, আমাদের থেকে অনেক বেটার ছিল। যে ওই টাইমে আমাদের মতন এত সুযোগ সুবিধা হয়তো অ্যাভেলেবল ছিল না, কিন্তু তা সত্ত্বেও তারা এত সুন্দর আর্কিটেকচার আমাদেরকে গিফট করে গেছে। পুরো একটা দিন রাস্তায় কাটানোর পর ওই রকম ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার পর যখন আমরা ফাইনালি টাবো মনেস্ট্রিতে পৌঁছলাম, মনেস্ট্রিটাকে সম্পূর্ণভাবে এক্সপ্লোর করলাম, ভেতরের অনেক ইনফরমেশন জানলাম, সব কিছু মিলে মিশে না একটা সুন্দর অনুভূতি সৃষ্টি হলো। এত ভালো একটা অনুভূতি, মানে আমি তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না যে এতটা কষ্ট যেটা করলাম না সেটা সার্থক হলো, যে ফাইনালি মানে এমন একটা কিছু দেখলাম যেটা ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। তো ইটস রিয়েলি রিয়েলি ওয়ার্থ ইট। তো এই সুন্দর মেমোরিজগুলোর সাথে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, সেটা হচ্ছে কাজা। তো কাজার একটা ভিডিও আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি যে ওখানে গিয়ে আমরা কি কি এক্সপ্লোর করেছি। আরও অনেক এপিসোড আসতে চলেছে এই স্পিতি ভ্যালি সিরিজের। আই হোপ তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে ভিডিওগুলোকে একটা করে লাইক অবশ্যই দাও।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, তাতে নেক্সট কেউ যখন স্পিতি ভ্যালি প্ল্যান করবে তারা যাতে প্রপারলি প্ল্যান করে আসতে পারে। কারণ আমার ভিডিওতে আমি যতটা পেরেছি সম্পূর্ণ ইনফরমেশন, সম্পূর্ণ গাইডেন্স শেয়ার করেছি, যাতে কারোর কোনো প্রবলেম না হয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।